গণ আন্দোলনের মুখে 5 আগস্ট পালিয়ে ভারত গিয়ে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন ভারত তাকে সাময়িক আশ্রয় দেওয়ার কথা বলেছিল। তবে 100 দিন পরেও শেখ হাসিনার জন্য স্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করতে পারেনি দিল্লি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর গত 6 আগস্ট ভারতের সংসদে উচ্চকক্ষে রাজ্যসভায় দাঁড়িয়ে বলেন, বাংলাদেশের নিরাপত্তা বিষয়ক শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের সিদ্ধান্ত নেন। খুব কম সময়ের নোটিশে তিনি সাময়িকভাবে ভারতে আসার অনুমতি চান। একই সঙ্গে বাংলাদেশের কর্তৃপক্ষের কাছ থেকে ফ্লাইট ক্লিয়ারেন্সের জন্য অনুরোধ আসে আমাদের কাছে। এরপরেই শেখ হাসিনা দিল্লি পৌঁছান। ভারতের তরফে শেখ হাসিনাকে সাময়িক আশ্রয় দেওয়ার পর কূটনীতিকরা নানা দেশে তাকে স্থায়ীভাবে আশ্রয় দেওয়ার চেষ্টা করেন। তবে 100 দিন পেরিয়ে গেলেও তা সফল হয়নি। বিশেষত পশ্চিমা দেশগুলো, যারা আগে শেখ হাসিনাকে সমর্থন দিত, তারা এখন তাকে আশ্রয় দিতে আগ্রহী নয়। 15 বছর ধরে শেখ হাসিনা ভারত থেকে সমর্থন পেয়েছেন। এখন ভারত যদি তাকে ছেড়ে দেয়, তবে এর প্রভাব পুরো দক্ষিণ এশিয়ায় পড়বে এবং ভারতের আঞ্চলিক কূটনীতি দুর্বল হতে পারে। ভারত শেখ হাসিনাকে আশ্রয়ের জন্য যুক্তরাজ্য, ফিনল্যান্ড, বেলারুশ, ইউএই এবং এমনকি রাশিয়ার আশেপাশের দেশগুলোতে পাঠানোর চেষ্টা করেছে, কিন্তু এখনো কোনো দেশের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। ভারতের চাওয়া ছিল রাশিয়ার আশেপাশের দেশগুলোতে শেখ হাসিনার চূড়ান্ত গন্তব্য নিশ্চিত করতে, কারণ এমন দেশে দিল্লি শেখ হাসিনাকে পাঠাতে চায় যে দেশে আন্তর্জাতিক অপরাধ আদালতের খুব একটা তোয়াক্কা করে না। তবে এখনো তার কোনো ফল আসেনি। বর্তমানে শেখ হাসিনার পরিবারের সদস্যরা বিভিন্ন দেশে রয়েছেন। শেখ রেহানা যুক্তরাজ্যে, সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রে, আর সাইমা ওয়াজেদ পুতুল ভারতে আছেন। কিন্তু শেখ হাসিনার ভবিষ্যৎ কোথায় তা এখনো স্পষ্ট নয়। এই পরিস্থিতিতে স্থায়ীভাবে ভারতেই থাকতে হবে শেখ হাসিনাকে, কিন্তু কূটনীতির জটিলতা আর দ্বিপক্ষীয় সম্পর্কের চাপ শেখ হাসিনার ভবিষ্যতের গন্তব্যকে অনিশ্চিত করে তুলেছে।